ওকে, দেখো এবার আমরা সলভ করব আমাদের বইয়ের গত ক্লাস আছে যে 2.30 পর্যন্ত সমাধান করছি। এবার হচ্ছে যে তার পরেরগুলো 2.31। কি বলছিলাম একটাতে, একটি বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ আমাকে এইখানটা ল্যামডা দিয়ে রাখছে, হ্যাঁ, 530 ন্যানোমিটার। এই বিকিরিত রশ্মির কম্পাঙ্ক ও তরঙ্গ সংখ্যা গণনা করো। অর্থাৎ ফ্রিকোয়েন্সি গণনা করতে বলছে, একই গণনা করতে বলছে তরঙ্গ সংখ্যা, ঠিক আছে। এবং বিকিরিত রশ্মির বর্ণ কীরূপ হবে সেটা তোমাকে বলছে আর কি, বলতে বলছে কীরকম বর্ণ হবে। তো সবার প্রথমে কি নির্ণয় করতে বলছে? কম্পাঙ্ক, ঠিক আছে। তো তাহলে আমরা কি করব? আমরা জানি কম্পাঙ্ক সমান সমান কি? কম্পাঙ্ক নিউ, এরকম সামনে বাকেট হচ্ছে নিউ। নিউ ইজ ইকুয়াল টু কত? সি বাই ল্যামডা। আচ্ছা, এখানে তোমার দেওয়া আছে কি? এখানে তোমার দেওয়া আছে যে ল্যামডা ইজ ইকুয়াল টু 530 ন্যানোমিটার। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু কত? 530 ন্যানোমিটার। তো এখন কথা হচ্ছে যে তোমাকে ন্যানোমিটার থেকে এটাকে মিটারে কনভার্ট করতে হবে, কারণ আমার আলোর যে বেগ, আলোর যে বেগ, এই আলোর বেগ আমরা সবসময় কি মিটারে হচ্ছে যে মুখস্থ করে রাখছি, তাই না? তো তাই হচ্ছে যে আমার তরঙ্গ দৈর্ঘ্যটাও কিসে বসাইতে হবে? মিটারে, একই এককে বসাইতে হবে। আলোর একক কত? আলোর বেগ কত জানি? 3 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড ইনভার্স 1। হ্যাঁ, মিটার পার সেকেন্ড ইনভার্স 1। আলোর বেগ তুমি কত জানো? যে সি ইজ ইকুয়াল টু 3 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তাহলে এই ল্যামডাটাকে আমার চেঞ্জ করা লাগবে, আগেই করা উচিত ছিল অবশ্য। এটাকে আমি কীভাবে করব? যে আমরা কি জানি বলো, যে 1 ন্যানোমিটার সমান সমান কত? আমরা জানি কি গত ইয়াতে দেখে আসছি ক্লাসে, যে 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10⁹ মিটার, তাই তো? তাহলে এই ন্যানোমিটারটাকে মিটারে কনভার্ট করলে কি করতে হবে? যেটা ন্যানোমিটারে দেওয়া আছে, জাস্ট 10⁹ দিয়ে গুণ করলে এটা মিটার হয়ে যাবে, অর্থাৎ 530 গুণন 10⁹ মিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি মিটারে কনভার্ট করে নিলাম। এখন আমি নিচে কী বসাবো? যে 530 গুণন 10⁹, ওকে। এখন এটা যদি আমি ক্যালকুলেটরে চাপি, হ্যাঁ, যদিও আমার এটা একটু পুরাতন ক্যালকুলেটর, আমি হচ্ছে যে আমার ভালো ক্যালকুলেটরটা খুঁজে পাচ্ছি না। তো কী করতে হবে? কত দিয়ে কত ভাগ করবে? দেখো, এই ক্যালকুলেটর যদি তুমি ইউজ করো তাহলে কী করতে হবে? তো অবশ্যই তোমাকে ব্র্যাকেট দিয়ে ইউজ করতে হবে। উপরের অংশটুকুতে সম্পূর্ণ আমি ব্র্যাকেট ইউজ করবো, অর্থাৎ 3 গুণন 10⁸, ব্র্যাকেট ক্লোজ, ডিভাইডেড বাই কত? আবার ব্র্যাকেট দিলাম, 530 গুণন 10, আর পাওয়ার চেপে মাইনাস দিলে ইনভার্স হয়ে যাবে, 10⁻, কত? 9। এই যে ব্র্যাকেট ক্লোজ করলাম, ঠিক আছে। এটা যদি চাপি তাহলে আসে 5.66 গুণন 10⁻14, ঠিক আছে। দেখো 5.66 গুণন ওই যে এই সাইডে আছে 10⁻10⁴, ঠিক আছে, 10⁴। তাহলে উত্তর আসে 5.66 গুণন 10⁴ কি? সেকেন্ড ইনভার্স 1 অথবা হার্টজ, কম্পাঙ্কের একক কত? হার্টজ। এটা হচ্ছে আমার একটা উত্তর, ঠিক আছে। আমাকে আবার কি বের করতে বলছে? যে তরঙ্গ সংখ্যা। তো তরঙ্গ সংখ্যা আমি কি জানি? নিউ বার সমান সমান কি জানি? 1/λ। আচ্ছা, 1/λ। তাহলে আমি কি করব? 1 দেওয়ার উপরে থাকতেছে, ল্যামডার মান আমি কত জানি? এই যে মিটারে, অবশ্যই মিটারে যে জিনিসটা পাইছি সেটা হচ্ছে আমি মিটারে বসাবো, তাই তো? মিটারে কত পাইছি? যে 530
ইনভার্স 9, ঠিক আছে। এটা যদি তুমি ক্যালকুলেটরে চাপো তাহলে হয় 1 ডিভাইডেড বাই, অবশ্যই আমি ব্র্যাকেট ইউজ করব, যে 530 গুণন 10 ইনভার্স 9, ঠিক আছে, 10 ইনভার্স 9। ওকে, এটা যদি আমি চাপি তাহলে আসে 1886.2.453, তাই তো। এটাকে আমি বৈজ্ঞানিক আকারে লিখবো আর কি। বৈজ্ঞানিক আকারে লিখলে কী হয় দেখো, আমি এখান থেকে ক্যালকুলেট করি, সায়েন্টিফিক মোডে করা উচিত ছিল অবশ্য। তো এটা আসে, আমি দশমিকটা কয় ঘর সারাচ্ছি, 1 2 3 4 5, আচ্ছা ওই সংখ্যাটাই লিখি, ঠিক আছে। কত আছে, যে 1 8 8 6 7 6 7 9 2.45, এটা, তাই তো। এটা হচ্ছে পাইছো কি, এটা হচ্ছে পাইছো তুমি যে মিটার ইনভার্স 1, যেহেতু আমি এটা নিচে মিটারে বসাইছি, তো আমি তো জানি তরঙ্গ সংখ্যার একক কী হয়, হয় মিটার, মিটার নিচে যেহেতু আছে তাহলে মিটার উপরের দিকে উঠে গেলে হয়ে যাবে মিটার ইনভার্স 1। হ্যাঁ, যদি আমি এটাকে সেন্টিমিটারে বসাইতাম তাহলে সেন্টিমিটার ইনভার্স 1 আসতো। এখন এই সংখ্যাটাকে তোমার বৈজ্ঞানিক সংখ্যাতে আসলে কনভার্ট করতে হবে। বৈজ্ঞানিক সংখ্যাতে কনভার্ট করতে হবে বলে যে এইরকম না রেখে তুমি একটু যে 10 টু দি পাওয়ার এরকম আকারে প্রকাশ করো। তো তুমি তো আগে থেকে 19-এ জেনে আসছো যে একটা দশমিককে তুমি যত বাম দিকে নিয়ে যাবা তত হচ্ছে 10 টু দি পাওয়ার ওই সংখ্যাটা বাড়বে। কয় ঘর সরাবা, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, ঠিক আছে, 6 ঘর ধরো সরাও, 6 ঘর সরাও, তাহলে কত হয়, 6 ঘর, তুমি যদি দশমিকটা 6 ঘর সরাই নিয়ে আসো তাহলে হয় 1.889 থেকে 1 বাড়ায় দিলে হচ্ছে যে 8 6 7 না লিখে 6 8 লিখলাম, গুণন 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার হচ্ছে 6, কারণ আমি দশমিকটা কত ঘর সরাইছি, 1 2 3 4 5 6 ঘর সরাইছি। তো যত ঘর আমি বামে সরাবো 10 টু দি পাওয়ার তত লিখতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এত মিটার ইনভার্স 1.8। তো এখান থেকে আমরা এই জিনিসটা একটু শিখে নিলাম যে সংখ্যাটা তুমি এইভাবে উত্তর রাখলেও হবে, অথবা তুমি একটু বৈজ্ঞানিক সংখ্যা আকারে প্রকাশ করলে এটা একটু বেশি ভালো হয়। আচ্ছা গেল, তাহলে শেষ যে প্রশ্নটা করছে তোমাকে, যে বিকিরিত রশ্মির বর্ণ কীরূপ হবে ব্যাখ্যা করতে বলছে তোমাকে, বর্ণ কীরকম হবে। আচ্ছা, বর্ণ আমরা বুঝতে পারবো হচ্ছে যে ওই তরঙ্গ দৈর্ঘ্য থেকে, তরঙ্গ দৈর্ঘ্য তো আমাকে আগে থেকেই দিয়ে দিছে, তাহলে আমি বর্ণ লিখি। তাহলে বর্ণ কীরকম হবে দেখো, যে তুমি তো ভালো করেই জানো যে আমি তোমাকে ওই দৃশ্যমান আলোর রেঞ্জটা মুখস্থ করছে বলছিলাম না, তো তার মধ্যে সবুজ যে কালারটা, ঠিক আছে, সবুজ যে কালারটা, ওই কালারটার রেঞ্জ হচ্ছে তোমার 500 থেকে 575 ন্যানোমিটার, ঠিক আছে। এটা হচ্ছে কি সবুজের রেঞ্জ, এটা হচ্ছে সবুজ কালার রেঞ্জ। তো দেখো তোমার এই তরঙ্গ দৈর্ঘ্যটা কত, 530 দেওয়া আছে না, কত দেওয়া আছে 530। তো যেহেতু 530 ন্যানোমিটার তোমার ইয়ারে দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে কোন কালার হবে, সবুজ বর্ণ প্রদর্শন করবে। এটা হচ্ছে কোন কালার বর্ণ প্রদর্শন করবে, সবুজ বর্ণ। জাস্ট এই কথাটা আর কি লিখবা, যে যেহেতু হচ্ছে যে আমার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যে 530 ন্যানোমিটার, যেটা হচ্ছে কত 500 আর 575-এর মাঝামাঝি, তার মানে এটা হচ্ছে কি সবুজ কালার। ওকে, তাহলে এই বর্ণ জিনিসটা আমাদের কিন্তু লাগবে। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো, খুব ইজি একটা ম্যাথ ছিল, তারপরে এখন সময় নিয়ে করাইলাম আর কি। দেখো এই ম্যাথটা যে করছে, ঠিক আছে, ম্যাথটা আমাদের আগের দিকের দুটো সূত্র কাজে লাগবে, ঠিক আছে। আমরা আগে পড়ে আসছি এরকম দুটো সূত্র। কী কী সূত্র, সেই সূত্রটা হচ্ছে যে, সূত্রগুলো আগে লিখি, যে ফোটনের শক্তি, এখন ফোটন জিনিসটা কি, আমরা হচ্ছে যে এখন আপাতত এতটুকু জানি না, ফোটন হচ্ছে যে আলোর ক্ষুদ্রতম কণিকা, ঠিক আছে, আলোর ক্ষুদ্রতম কণা। তো এই আলোর ক্ষুদ্রতম, একটা আলোর ক্ষুদ্রতম কণার শক্তি কতটুকু জানো, E ইজ ইকুয়াল টু কত, H নিউ, ঠিক আছে, E ইজ ইকুয়াল টু কত, H নিউ। এই দুটো জিনিস ক্লিয়ার, ওকে। আবার তুমি নিউয়ের সূত্র তো পড়ে আসছো, নিউয়ের সূত্র পড়ে আসছো না, এই যে কম্পাঙ্ক এখানে কত, কম্পাঙ্ক হচ্ছে তোমার নিউ। আবার নিউ সম্পর্কে তুমি জানো না, E ইজ ইকুয়াল টু H সি বাই কত, নিউ ইজ ইকুয়াল টু কত, সি বাই ল্যামডা,
এটাও জানো। তার মানে এই ফোটনের শক্তির এই সূত্রটা হচ্ছে কি এখন আমরা মাথায় রাখবো। আমরা আগেও কিন্তু তোমাকে এটা শুরুর দিকের ক্লাসগুলোতে হচ্ছে দেখে আসছো যে কোনো আলোক ফোটনের শক্তি হচ্ছে কত, E = h নিউ বা h3 বাই ল্যামডা দেখে আসছো, ঠিক আছে। সি হচ্ছে আলোর বেগ, এইচ হচ্ছে তোমার প্লাঙ্কের ধ্রুবক, হ্যাঁ এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এখানে এইচ হচ্ছে কত প্লাঙ্কের ধ্রুবক, এইচ কি প্লাঙ্কের ধ্রুবক, এবং এটার মান হচ্ছে 6.626 গুণন 10⁻34 জুল সেকেন্ড। আরও একটা একক আছে 8 সেকেন্ড দিয়ে, ওটাও আগের দিকে মনে করেছিলাম। এই ম্যাথের জন্য এটা দরকার, আমি হচ্ছে যেটা লিখতেছি। আচ্ছা, আর সি আলোর বেগ তো তুমি আগে থেকেই জানো, তাহলে ই এর এই সূত্রটা ইউজ করবো, নাহলে কি এই সূত্রটা ইউজ করবো, যে কোনো একটা সূত্র ইউজ করলে আচ্ছা আমি ফোটনের শক্তি বের করতে পারবো। এখন দেখো ম্যাথে কি বলছে। লিথিয়াম পরমাণুর লাল বর্ণের রেখা বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ তোমাকে একটা বর্ণালীর লিথিয়াম পরমাণুর একটা বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, সেটা কত লাল বর্ণের 671 ন্যানোমিটার, ঠিক আছে। এই আলোক রশ্মির একটি ফোটনের শক্তি গণনা করতে বলছে, মানে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিছে, দিয়ে বলছে যে এই ফোটনের শক্তি বের করো। তার মানে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে কত, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা = কত 671 ন্যানোমিটার। তো ন্যানোমিটার থেকে আমাকে কী করে নিতে হবে, এটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে। তাহলে কত 671 গুণন মিটারে কনভার্ট করার ওয়ে হচ্ছে কি 10⁻9 দিয়ে গুণ করা, 10⁻9 কি 10⁻9 মিটার হয়ে গেছে। এখন আমরা জানি ম্যাথটা তুমি দুইভাবে করতে পারো, এক এই যে নিউ আলাদা করে বের করে নিয়ে তারপর এই সূত্রটার মধ্যে বসে দিতে পারো, অথবা একদম ডিরেক্ট এর এই সূত্রটা ইউজ করো, h c বাই ল্যামডা, একই কথা। এই h নিউ ইউজ করাও যা কথা, h c বাই ল্যামডা ইউজ করাও কি একই কথা, হ্যাঁ। তুমি এই সূত্রটা করলে কী হবে, নিউটা তোমাকে আলাদা করে বের করে নিতে হবে। তো আমাকে আলাদা বের করার কী দরকার, আমাকে তো তরঙ্গ দৈর্ঘ্য দিয়েই দিছে, ঠিক আছে। আমাকে যদি কম্পাঙ্ক দিয়ে দিত তাহলে আমি এই সূত্রটা ডিরেক্ট ইউজ করতাম, ঠিক আছে। ওকে, আমরা জানি ফোটনের শক্তি E = কত, E = হচ্ছে h c বাই ল্যামডা। এখন মানগুলো আমি বসাই, এইচ এর মান কত 6.626 গুণন 10⁻34 গুণন আলোর বেগ হচ্ছে কত 3 গুণন 10⁸, আর আমার এই তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যে 671 গুণন 10⁻9। এইগুলোকে যদি সবগুলোকে আমি ক্যালকুলেট করি একসাথে, ঠিক আছে। ক্যালকুলেশন ঠিকঠাকভাবে করা হচ্ছে যে সব থেকে জরুরি কাজ, বুঝছো। তাহলে আমি যদি ক্যালকুলেশন ঠিকঠাকভাবে করি, দাঁড়াও একটু ওয়েট। আচ্ছা কী করবো তাহলে, এই যে 6.626 গুণন 10⁻34 3 গুণন এত, এগুলো সব উপরের দিকে গুণ অবস্থায় আছে, তো এগুলোকে একসাথে ব্র্যাকেটের মধ্যে গুণ করে নিই। 6.626 গুণন 10 এই যে পাওয়ার জন্য এখানে ⁻34 গুণন তারপর কত 3 গুণন তারপর 10⁸ শেষ। তাহলে প্রথম ইয়ার কাজ হচ্ছে যে তোমার কমপ্লিট। ডিভাইডেড কত, যে ব্র্যাকেট দিলাম আবার 671 গুণন 10, এটা চেপে মাইনাস 10⁻9 কত আসে 2.96 গুণন 10⁻19 জুল, ঠিক আছে। 2.96 গুণন 10⁻19 জুল, এটা হচ্ছে আমার আনসার। এত জুল ফোটনের শক্তি হচ্ছে এত জুল। আচ্ছা, তোমাদের বইয়ে এই ম্যাথটা, এই সেম ম্যাথই একটু আলাদা করে দেওয়া আছে। তোমার বইয়ে আগে এই যে নিউ বের করে নিচ্ছে আলাদা করে, তারপর এখানে বসাই দিচ্ছে, হ্যাঁ। ইভেন এর আগের ম্যাথটাতেও কী করছে বইয়ে জানো, এর আগের ম্যাথটাতেও হচ্ছে যে তোমার এগুলো সব সেন্টিমিটারে ধরে করছে। তো আমরা সেন্টিমিটার ওগুলোতে যাবো না, বুঝছো। আমরা সেন্টিমিটার না যেয়ে সব মিটার মানে এসআই একক দিয়ে সবগুলো করার ট্রাই করবো। আমি যে নিয়মে করাচ্ছি এই নিয়মটাই ফলো ট্রাই করবা, বাকিগুলো তুমি এমনিতেই বুঝতে পারবা, ঠিক আছে। আমারটা বুঝলে বাকিগুলো এমনিতেই বুঝতে পারবা যে কী কী করতেছে। তো এই নিয়মে করার ট্রাই করবো, আমিও সবসময় এভাবেই করে আসছি। আচ্ছা আবির, দেখো
এবার আমরা যে ম্যাথটা করব, এই ম্যাথটা কিন্তু তোমাদের মনে করো এইখান থেকে যদি কোনো ম্যাথ পরীক্ষায় আসে, তাহলে পরীক্ষায় মনে করো এই ম্যাথ আসছে, শিওর ধরে নাও যে এখান থেকে যদি কোনো ম্যাথ আসে তো তুমি এই ম্যাথটা পাবা। ঠিক আছে, এত ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা হচ্ছে প্রতিবারই কোনো না কোনো বোর্ডে দেখা গেছে যে চলেই আসে। ঠিক আছে, এই অধ্যায় থেকে যদি কোশ্চেন হয়। তো আমি যেই কোশ্চেনটা করাচ্ছি এটা মনে হয় রাজশাহী বোর্ড 17 সালে আসছিল। হ্যাঁ, আর এই টাইপের ম্যাথ কোনো না কোনো বোর্ডে মনে করো 80 একটা করে। তো এই ম্যাথটা আমরা খুব ভালো করে বুঝবো। ঠিক আছে, আচ্ছা, এই ম্যাথটা দুইটা পদ্ধতি দিয়ে করা যায়। আমরা এটার আরেকটা পদ্ধতি শিখবো হচ্ছে যে আরও কিছু কনসেপ্ট শেখার পরে। ঠিক আছে, আপাতত আমরা এতদিন যেই কনসেপ্টগুলো শিখে আসছি ওগুলোর ভিত্তিতে হচ্ছে যে এটাকে সলভ করতে পারবো। তো এটাকে এখন ওগুলোর ভিত্তিতে সলভ করব, আর পরে যখন নতুন থিওরি শিখবো, সেই থিওরির মানে নতুন সূত্র শিখবো, সেই সূত্র দিয়ে ওটা আর এই ম্যাথটাকে আরও সহজভাবে করা যায়, দেন ওটা শিখবো। এখন এইটা এইভাবে যেহেতু আমরা করতে পারি, তোমার এটা চলে আসছে, সমস্যা হচ্ছে 2.33, তাহলে এটাকে এখন এইভাবেই সলভ করবো। ঠিক আছে, ওকে। এখন ম্যাথটাতে কি বলছে সেই জিনিসটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করবো, তারপর হচ্ছে নর্মালি ম্যাথটা করবো। ঠিক আছে, কি বলছে যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি তৃতীয় বোর কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে লাফিয়ে পড়লে কী করছে, 3 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে লাফিয়ে পড়ছে। হ্যাঁ, বিকীর্ণ ফোটন শক্তির তরঙ্গ দৈর্ঘ্য তোমাকে হিসাব করতে বলছে, সেন্টিমিটারে অ্যাংস্ট্রম এককে এগুলোর হিসাব পড়ে, মানে তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যে বের করতে বলছে। তার মানে তোমার ম্যাথ অনুযায়ী ল্যামডা ইজ ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, আচ্ছা, এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো। তুমি তো জানো যে হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা থাকে, একটা। ঠিক আছে, তার মানে একটা থাকলে কক্ষপথও কয়টা থাকা উচিত, একটাই। কিন্তু এখানে বলছে যে হাইড্রোজেন পরমাণু তৃতীয় বোর কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে, তাহলে 3 নম্বর কক্ষপথ কোথা থেকে আসলো? দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা পরমাণুর শুধু একটাই কক্ষপথ থাকবে এরকম না, অনেকগুলো কক্ষপথ থাকে। কিন্তু আমরা হচ্ছে যে ইলেকট্রন যতদূর পর্যন্ত আছে ততদূর পর্যন্ত কক্ষপথ বিবেচনা করি। ঠিক আছে, তো হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষপথ আর প্রথম কক্ষপথ, এই জিনিসগুলো তারা কি মিন করে যে হাইড্রোজেনের, ধরো যে এখানে মনে করো আমি জিনিসটা বুঝাই, ধরো এটা হাইড্রোজেন পরমাণুর কেন্দ্র, একদম প্লাস। তুমি জানো কেন্দ্রে প্রোটন থাকে কয়টা? প্রোটন থাকে একটা, নিউট্রন থাকে হচ্ছে 0টা হাইড্রোজেনের ক্ষেত্রে। হ্যাঁ, আর বাইরে দেখে আসছো যে বাইরের দিকে একটা কক্ষপথ থাকে, সেই কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা? একটা। ঠিক আছে, এখন আরও কিছু কক্ষপথ, কিন্তু অসংখ্য কক্ষপথ থাকে এগুলো দিয়ে। ঠিক আছে, এটা মনে করো 2 নম্বর কক্ষপথ। ঠিক আছে, আরও ধরো যে তুমি একটা কক্ষপথ দাও, এটা হচ্ছে কয় নাম্বার? 3 নম্বর কক্ষপথ। ঠিক আছে, আচ্ছা, তো এই কক্ষপথগুলো কখন হয় জানো? যখন এই হাইড্রোজেন কি করে যে এই ইলেকট্রনটাকে তুমি শক্তি দাও, বাইরে থেকে তাপ শক্তি দাও, আলোক শক্তি দাও, সেই শক্তি গ্রহণ করে উপরের কক্ষপথে যাবে। এখান থেকে আরও শক্তি গ্রহণ করে মনে করো কোনোভাবে ইলেকট্রনটা কোথায় চলে গেছে? 3 নম্বর কক্ষপথে চলে গেছে। ঠিক আছে, ইলেকট্রনটা বর্তমানে আছে কোথায়? এখানে। ঠিক আছে, এখানে। তো এইরকম একটা কন্ডিশন আর কি তৈরি হয়েছে যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটা তৃতীয় বোর কক্ষপথ, এগুলো হচ্ছে বোর কক্ষপথ, মানে নর্মাল কক্ষপথে চিন্তা করতে পারো, প্রথম কক্ষপথে লাফায় পড়ে। অর্থাৎ ইলেকট্রনটা মনে করো এইখানে নাই, এটার হিসাবে এখন বাদ দাও, এটার হিসাবে বাদ দাও। মনে করো ইলেকট্রনটা তোমার শক্তি পেয়ে কোথায় চলে গেছিলো? ওইখানে চলে গেছিলো। এখন ওইখান থেকে তোমার কোন কক্ষপথে আসছে? ফিরে আবার প্রথম কক্ষপথে চলে আসছে। ঠিক আছে, তাহলে কী করছে? তুমি তো জানো যখন পরমাণু উচ্চতর কক্ষপথ থেকে শক্তি ছেড়ে দিয়ে নিম্নতর কক্ষপথে আসে, তখন এরকম একটা বর্ণালী তৈরি করে, একটা তরঙ্গ তৈরি করে। আমরা আগেই ওগুলো নিয়ে আলোচনা করে আসছি। এই যে তরঙ্গ বা একটা কি বর্ণালী তৈরি করলো তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসার সময়, এটা হচ্ছে কি একটা বিকিরণ বর্ণালী, তার মানে রঙিন কালারের একটা বর্ণালী তুমি দেখতে পারবা পড়লে। ফোটন শক্তির তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এই যে তরঙ্গটা তৈরি হলো, এই তরঙ্গটার ল্যামডা হচ্ছে কত সেটা তোমার কাছে জানতে চাইছে। ঠিক আছে, ল্যামডা হচ্ছে তোমার কাছে কত সেটা জানতে চাইছে। এখন আমরা এটা কীভাবে বের করতে পারি? তুমি ভালো করেই জানো যে প্রতিটা কক্ষপথের ইলেকট্রনের কি আলাদা আলাদা শক্তি থাকে। এই কক্ষপথে ইলেকট্রনের শক্তি একরকম, এই কক্ষপথে ইলেকট্রনের শক্তি একরকম, এই কক্ষপথে ইলেকট্রনের শক্তি একরকম। তো ইলেকট্রনের কক্ষপথের শক্তির সূত্র কিন্তু আমরা পড়ে আসছি। ঠিক আছে, কী পড়ে আসছি বলো তো? কক্ষপথের শক্তি, কক্ষপথের শক্তি মানেই কিন্তু ইলেকট্রনের শক্তি। এই কক্ষপথটার শক্তি মানে কি? যে এই কক্ষপথের সমান শক্তি নিয়ে ইলেকট্রনটা ওইটার মধ্যে দিয়ে ঘুরতেছে। তার মানে কক্ষপথের শক্তিও যা কথা, ওই কক্ষপথে ইলেকট্রনের শক্তিও কি একই কথা। তাহলে কক্ষপথের শক্তি আমি কতটুকু জানি? EN।
En ইজ ইকুয়াল টু কত, একটা মোটা একটা বড় একটা সূত্র ছিল। কি সূত্র ছিল? ওকে দেখো, কক্ষপথের এই সূত্রটা আমি পড়ছিলাম যে কি, যে -2πa²m e⁴h² গুণন z²/n²। তো এই সূত্রটা একটু বড় ছিল, আমরা এই সূত্রটার একটা আধুনিক বা শর্টকাট ভার্সন শিখবো এবং এই সূত্রটা দিয়ে কি আমরা ম্যাথ করার ট্রাই করবো। এই সূত্রটার ভার্সনটা হচ্ছে যে -2.18 গুণন 10⁻18 গুণন z²/n² জুল। মানে এই সূত্রটা দিলে আমরা একবারে কি পাওয়া যাব, জুল আকারে পাওয়া যাব। হ্যাঁ, তার মানে আমি এখন বর্তমানে কি EN এর এই সূত্রটা ইউজ করব, মানে এই ম্যাথগুলোতে এখন এই এত বড় সূত্র, কারণ তোমাকে এম এর মান মুখস্থ রাখা লাগবে, এর মান মুখস্থ রাখা লাগবে, তো এইগুলো ইউজ না করে কোনটা ইউজ করব, এই যে এইটা ইউজ করবো এর জন্য, কক্ষপথের শক্তির জন্য আমি কি ইউজ করব, এটা ইউজ করব। ঠিক আছে, আচ্ছা ওকে। তো তো এই ইলেকট্রনটার শক্তি মনে করে ধরে নাও যে E3, আর এই ইলেকট্রনটার কক্ষপথের শক্তি মনে করো E1। ঠিক আছে, এটা মনে করে তুমি ধরে নাও। তাহলে কক্ষপথের শক্তির জন্য আমি এইটা ইউজ করব। ঠিক আছে, ওকে। এবং তাহলে ইলেকট্রনটা যখন এই কক্ষপথ থেকে এই কক্ষপথে চলে আসবে, তখন সে কতটুকু পরিমাণ শক্তি বিকিরিত করবে বলো তো? ডেল ই পরিমাণ। ঠিক আছে, ডেল ই পরিমাণ কত, যে E3 মাইনাস কত, E3 মাইনাস E1। তার মানে এই যে মাঝখানে যেই তরঙ্গটা তুমি দেখতে পাচ্ছ না, এই তরঙ্গটা দেখতে পাচ্ছ, সেই তরঙ্গটার শক্তি কতটুকু হবে, এই যে ডেল ই পরিমাণ। অর্থাৎ দুইটা কক্ষপথের শক্তি বিয়োগ করলেই যতটুকু শক্তি পাবা, সেই শক্তিটা হচ্ছে কত, এই তরঙ্গটার শক্তি। এই তরঙ্গটুকুর মধ্যে যতটুকু শক্তি আছে সেই শক্তিটা, অর্থাৎ ওই যে ফোটনের শক্তির মতো। এটাও মনে করো কি একটা ফোটন, সেই ফোটনের শক্তি কত, ডেল ই। এখন তুমি আরও সূত্র ভালো করেই জানো, যে হচ্ছে যে কত, যে ডেল ই ইজ ইকুয়াল টু কত, এইচ নিউ। ঠিক আছে, আবার এইচ নিউ সমান কত জানো, এইচ c/λ, তাই না? এখন হয় এই ডেলির সাথে এই সূত্রটা ইউজ করবো, নাহলে ডেলির সাথে কোন সূত্রটা ইউজ করবো, এটা ইউজ করবো। তোমাকে কী করতে বলছে, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। তার মানে তুমি ডেল ই বের করার পর আগে তুমি কী করবো, ডেল ই বের করবো। ডেল ই বের করার পর কোনটার সাথে ইউজ করবো, এই যে মাঝখানে যে এই অংশটুকু আছে, এইচ c/λ, এটার সাথে এটা ইউজ করলে কী বের করতে পারবা, ল্যামডা বের করতে পারবা। তাহলে এখন আমার মেইন টার্গেট হচ্ছে কী বের করা, এই E3 বের করা, E2 বের করা, তারপর সেখান থেকে ডেলি বের করা। ডেলি বের করার পর কী করা, যে ডেলি ইজ ইকুয়াল টু এইচ c/λ, এটা ইউজ করে ল্যামডার মান বের করা। তাহলে এখন আমরা সেটাই করবো। তাহলে আশা করি তুমি কনসেপ্টটা বুঝতে পারছো। এখন আমরা আমাদের কাজ করি। এখন তাহলে এখান থেকে E3 হবে 3 নম্বর কক্ষপথে ইলেকট্রনের শক্তি কতটুকু, যে -2.18 গুণন 10⁻18 গুণন কত, z²/n²। যেহেতু হাইড্রোজেন, যেটা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা, যেহেতু হাইড্রোজেন পরমাণু, তাহলে হচ্ছে এটা কত, এটা হচ্ছে 1, যেটার মান হচ্ছে 1, আর এর হচ্ছে কত, 3। ঠিক আছে, এটা তাহলে এটা যদি তুমি ক্যালকুলেট করো একবারেই, আমি একবারে ক্যালকুলেট করে বসাইতেছি, দেখো ব্র্যাকেট ইউজ করো, -2.18 গুণন 10⁻18 গুণন 1² করলে 1, তাই তো, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই ব্র্যাকেট দিয়ে কত, 3² করলে কত, 9। ওকে, তাহলে কত, -2.42 গুণন 10⁻19 জুল। আমি E3 পেলাম। সেম এস আমাকে কী করতে পারবো, E1 বের করতে হবে, প্রথম কক্ষপথের শক্তি। E1 কত, -2.18 গুণন 10⁻18 গুণন জেটের মান হচ্ছে 1, তাই 1²। আবার কয় নম্বর কক্ষপথ, 1 নম্বর কক্ষপথ, তাহলে এনের মান কত, 1, তাহলে 1²। তো আচ্ছা, এই সূত্রের জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর এন হচ্ছে কি তোমার কয় নম্বর কক্ষপথ সেটা। ঠিক আছে, তো 1 ভাগ করলে তো 1ই হয়, তার মানে ওইটাই থাকবে, -2.18 গুণন 10⁻18 জুল। ওকে, করলা, ভালো কথা। এখন কি হয়েছে, এখন বের করবা যে এখন ওই যে
শক্তির পার্থক্য, মানে কতটুকু শক্তি, বিকিরিত শক্তি, এটাকে লেখা হচ্ছে বিকিরিত শক্তি। বিকিরিত শক্তি কত, ডেল ই। ডেল ই সমান সমান কত, যে E3 মাইনাস কত, E1। বড় শক্তি থেকে ছোট শক্তিটা বিয়োগ করলাম। E3 আছে কত, মাইনাস 2.42, ঠিক আছে, 2.42 গুণন 10 ইনভার্স কত, 19। এই থেকে মাইনাস, হ্যাঁ। তবে এটাও কত, এটাও কিন্তু মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে। প্লাস 2.18 গুণন 10 ইনভার্স 18, ঠিক আছে, জুল। এটা যদি ক্যালকুলেট করো তাহলে আসে ব্র্যাকেট মাইনাস কত, মাইনাস হচ্ছে 2.42 গুণন 10 ইনভার্স 19 মাইনাস না প্লাস, সরি, প্লাস 2.18 গুণন 10 ইনভার্স 18 যোগ করো, তাহলে দেখো কত, 2.18। ওকে, ও ক্যালকুলেশনে একটু ভুল করে ফেলছিলাম, ঠিক আছে, আবার করতেছি। ব্র্যাকেট ইউজ করবা, এটার জন্য আলাদা ব্র্যাকেট ইউজ করবা, ওইটার জন্য আলাদা যোগ ক্ষেত্রে ব্র্যাকেট ইউজ করবা, যাতে ভেজাল না হয়। মাইনাস কত, 2.42 গুণ 10 ইনভার্স 19, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, প্লাস তারপর কত, 2.18, আবার ব্র্যাকেট দাও, 2.18 গুণন 10 ইনভার্স 2.18 গুণন 10 ইনভার্স 18, ঠিক আছে, কত আসে, 1.938 গুণন 10 ইনভার্স 18, 1.938 গুণন 10 ইনভার্স 18 জুল। দেখছো, একটা মান আমরা পেয়ে গেলাম এখান থেকে। ওকে, তাহলে এই যে বিকিরিত তরঙ্গটার যে শক্তি, সেটা আমরা পেলাম। এখন আবার আমরা জানি কি জানি যে ডেল ই বা ই যেটাই হোক না কেন শক্তি, সেটা হচ্ছে কত, ডেল ই ইজ ইকুয়াল টু, যেহেতু আমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে আমি এটার সাথে এটা ইউজ করবো। ডেল ইজ ইকুয়াল টু কত, এইচ সি বাই ল্যামডা। তাহলে আমার কি দরকার, ল্যামডা দরকার। তাহলে ল্যামডাটাকে আমি আলাদা করে নিই, বা ল্যামডা ইজ ইকুয়াল টু কত, এইচ সি বাই কত, ডেল ই। মানগুলো বসাও, তাহলে তুমি ল্যামডার মান পেয়ে যাবো। তো এইচের মান তো তোমার মুখস্থ, এইচের মান কত, যে 6.626 গুণন 10 ইনভার্স 34 গুণন সি হচ্ছে কত, 3.3 গুণন 10 টু দি পাওয়ার 8, আর ডেলি কত পাইলা, 1.938 গুণন 10 ইনভার্স 18, 10 ইনভার্স 18। তাহলে এই জিনিসগুলো হচ্ছে যে আমি একবারই ক্যালকুলেট করব, তাই তো। এগুলোকে যদি ক্যালকুলেট করি, তাহলে ক্যালকুলেটটা কিন্তু খুব সাবধানে আমাকে করতে হবে, সব ব্র্যাকেট লাগাই করবো। তাহলে উপরেগুলো সব ব্র্যাকেট লাগাই গুণ করবো। 6.626 গুণন 10 ইনভার্স 34 গুণন 3 গুণন 10 টু দি পাওয়ার 8, ওকে, ব্র্যাকেট ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 1.938 গুণন 10 ইনভার্স 18, তাহলে কত আসে, দেখো খুব সুন্দর একটা জিনিস আসছে।
ঠিক আছে, কত আসছে 1.02596 এতগুলো পর্যন্ত নিলাম, ঠিক আছে, গুণন 10⁻7 মিটার। দেখো মিটারে আমি এটাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করছি। এখন আমাকে প্রশ্নে কিন্তু মিটারে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেনি, আমাকে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে বলছে সেন্টিমিটারে আর কি অ্যাংস্ট্রমে, ঠিক আছে। তাহলে কী করবো, মিটারে বের করতে পারলে কিন্তু তুমি সেন্টিমিটারে কি খুব সহজেই বের করতে পারবা। কীভাবে বের করতে পারবা, তুমি কি জানো 1 মিটার সমান কত, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, ঠিক আছে, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে তুমি যদি এই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করো, 100 দিয়ে, তুমি কি জানো যে মিটার থেকে সেন্টিমিটার করতে গেলে কী করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে তুমি যদি এই অ্যান্সারটাকে, ঠিক আছে, তুমি যদি এই অ্যান্সারটাকে কত দিয়ে ভাগ করো, 100 দিয়ে ভাগ করো, তাহলে কী পাবা, তাহলে পাবো 10⁻9, ঠিক আছে, 1.025696 গুণন 10⁻9 সেন্টিমিটার, ঠিক আছে, সেন্টিমিটার প্রকাশ হয়ে গেছে। দেন এটাকে তোমাকে কিসে কনভার্ট করতে হবে, যে অ্যাংস্ট্রম, তাই তো। তাহলে এই হিসাবটাও তোমাকে মিটার থেকে করতে হবে, এটা তোমার একটা উত্তর, ঠিক আছে। এই অ্যাংস্ট্রমের হিসাবটা তোমাকে কী থেকে করতে হবে, সব কিন্তু তোমাকে মিটার হচ্ছে যে বেসিকে মিটার থেকে করতে হবে। তো মিটার থেকে কীভাবে করে, দেখো তুমি কি সূত্র জানো বলো তো, যে 1 মিটার ইজ ইকুয়াল টু, আচ্ছা এইটা জানো না, তুমি জানো হচ্ছে যে 1 অ্যাংস্ট্রম, ঠিক আছে, 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু কত, যে 10⁻10 মিটার। না জানলে জেনে নাও যে 1 অ্যাংস্ট্রম সমান কত, 1 অ্যাংস্ট্রম এর উপর একটা এরকম ডট থাকবে, 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার। তাহলে তোমাকে কী করতে হবে, এইখানে 10⁻7 আছে না, এখানে তোমাকে কোনো না কোনো কায়দায় হচ্ছে কী করতে হবে, 10⁻10 বানাইতে হবে, তাহলে তুমি এটাকে অ্যাংস্ট্রম লিখে দিতে পারবা, ঠিক আছে। তাহলে আমার টেকনিকটা হবে কি, আমি একটু আগে দেখলাম না যে দশমিক যদি হচ্ছে যে বাম দিকে নিয়ে আসি তাহলে হচ্ছে 10⁻পাওয়ার বাড়ে, আর যদি দশমিক ডান দিকে নিয়ে যাই তাহলে কি 10⁻পাওয়ার কমে। তাহলে কী হবে, যে এখান থেকে যদি আমি 1 ঘর কমাই তাহলে কত, 10⁻8 হয়ে যাবে, ঠিক আছে। এখানে যদি 2 ঘর কমাই তাহলে কত, 10⁻9, যদি 3 ঘর কমাই তাহলে কত, 10⁻10। তাহলে এটাকে আমি দশমিক থেকে 3 ঘর সরাবো, তাহলে 1025.696 গুণন কত ঘর সরাইছি, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 7 3 কত, 10⁻10, 10 কত 10, এখন পর্যন্ত কিন্তু মিটারে আছে। তো এই 10⁻10 মিটারে দেখো, 10⁻10 মিটারের জায়গায় আমি কত লিখে দিতে পারি, 1 অ্যাংস্ট্রম লিখতে পারি। তার মানে এইখানে তুমি লিখতে পারবো 1025.696 অ্যাংস্ট্রম। এটা আছে তোমার আরেকটা উত্তর, ঠিক আছে। তো এইভাবে তুমি অ্যাংস্ট্রমে প্রকাশ করতে পারো, তারপরে কিসে প্রকাশ করতে পারো, মিটার তোমার মেইন টার্গেট হচ্ছে তুমি মিটারে বের করবা, মিটারে বের করলে মিটার বের থেকে হচ্ছে যে মিটারে বের করলে হচ্ছে তুমি এরকম করে গুণ করে কিসে নিয়ে যেতে পারো, সেন্টিমিটার নিয়ে যেতে পারো। তো সেন্টিমিটারে নিয়ে গেলে তারপর সেন্টিমিটার থেকে কী করতে পারো, এরকম করে মিটারটাকে অ্যাংস্ট্রম 10⁻10 এককে বানিয়ে নেবা, বানিয়ে নেওয়ার পর হচ্ছে যে ওইটাকে কী লিখে দিবা, অ্যাংস্ট্রম লিখে দিবা, ঠিক আছে। এই পদ্ধতি করো, যদি এরকম আসে না, আমাদের এই মিটার পর্যন্ত বের করেই হচ্ছে যে দেখবে যে উত্তর রাখতে হয়। এই ম্যাথে তোমাকে এক্সট্রা করে সেন্টিমিটার আর অ্যাংস্ট্রমে বের করতে বলছে, তার মানে তোমাকে চেক করছে যে তুমি এককের কনভার্সনগুলো আসলে পারো কিনা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। ওকে, এরপরের ম্যাথটা কী বলছে, এইরকমই ম্যাথ অনেকটা, জাস্ট একটু আলাদা। কী বলছে, যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য পরমাণু মডেলের প্রথম শক্তিস্তর থেকে তৃতীয় শক্তিস্তরে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটি ধাপান্তরের বেলায় শোষিত শক্তি হিসাব করো। ডেল ই হিসাব করতে বলছে, ডেল ই, এবং এ থেকে তোমাকে কি নির্ণয় করতে বলছে, কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে। ভালো কথা। তার মানে এটা মনে করো হাইড্রোজেন পরমাণুর কেন্দ্র, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, আর এটা হচ্ছে কি তোমার তৃতীয় কক্ষপথ। তো কী হয়েছে, যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য পরমাণু মডেলের প্রথম শক্তিস্তর থেকে ইলেকট্রনটা কোথায় গেছে, 3 নাম্বার, অর্থাৎ ইলেকট্রনটা ছিল কোথায়, এইখানে। তো এখান থেকে এরকম করে তরঙ্গ আকারে ট্রাভেল হয়ে কোথায় গেছে, 3 নাম্বার কক্ষপথ চলে গেছে, এখানে চলে আসছে, ঠিক আছে, প্রথম কক্ষপথে 3 নাম্বার। তো মাঝখানে অবশ্যই কি, যে এটা কত E3 আর এটা কত E1, তো মাঝখানে কতটুকু পরিমাণ শক্তি ইয়ে হয়েছে, ডেল ই পরিমাণ, এটা হচ্ছে কত E1, তাহলে মাঝখানে এই তরঙ্গটার শক্তি কত, ডেল ই, তাহলে তোমাকে ডেল ই বের করতে বলছে, ডেল ই ইজ ইকুয়াল টু হোয়াট। এবং
এই শোষিত ডেল ই থেকে তোমাকে তারপর ক্যালকুলেট করতে বলছে এই যে তোমার তরঙ্গটা বের হলো সেই তরঙ্গের হচ্ছে যে নিউ কম্পাঙ্ক কত, এই দুটো জিনিস বের করতে বলছে। তার মানে আমাকে কী করতে হবে, আগে ডেলি বের করতে হবে, সেই ডেলি থেকে হচ্ছে তোমার নিউ বের করতে হবে আগের সূত্র অনুযায়ী। তো আমি কী করবো, এখানে সুন্দর করে ই থ্রি ক্যালকুলেট করবো। ই3 হচ্ছে কত, -2.18 গুণন 10⁻18, 10⁻18 সাথে কত হবে, যে যেহেতু হাইড্রোজেন তাই হচ্ছে পারমাণবিক সংখ্যা 1, তাহলে 1 স্কোয়ার, 3 নম্বর কক্ষপথ তাহলে কত 3 স্কোয়ার। এটাকে যদি তুমি একবার, এখন আর আমি ক্যালকুলেশন দেখাচ্ছি না, এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তোমার ই3 এর পরিমাণ আসবে হচ্ছে যে মাইনাস হচ্ছে যে কই গেল, -2.4 2 গুণন 10⁻19 জুল। অথবা এইটাকে তোমার বইয়ে দেখবা যে এইটাকে এক ঘর সরাই এরকম করে লেখা আছে, যে মনে করো আমি কি দশমিকটাকে এক ঘর বামে নিয়ে যাবো, এক ঘর বামে নিয়ে গেলে কি পাওয়ার 10 বাড়বে, মানে 10 তোমার গুণ হবে, 10 তোমার কী হবে, গুণ হবে, 10 গুণ হলে এখান থেকে কমে 10⁻18 হবে, অর্থাৎ তখন এরকম হবে যে -0.242 গুণন 10⁻18 জুল। তোমার বই এরকম করে লেখা আছে। তো এটাও যা কথা, এটাও কি একই কথা। ই3 পাইলে এখান থেকে তুমি এবার কি পাবা, ই1ও পাবা, ঠিক আছে, ই1ও পাবা। ই1 কত, -2.18 গুণন 10⁻18 1 স্কোয়ার বাই 1 স্কোয়ার, তাহলে ওই যে ওইটাই -2.18 গুণন 10⁻18 জুল। এখন কি ডেলি বের করতে পারবা, ডেলি কত, যে ই3 মাইনাস কত ই1, সেম টু সেম প্রসেস। এইটা থেকে যদি এটা বিয়োগ করো তাহলে তোমার আসে যে যদি ই3 থেকে বিয়োগ করো তাহলে আসে 1.93, আগের জিনিসে 1.9378 গুণন 10⁻18 জুল। দেখো আগে কি করছিল, ইলেকট্রনের 3 নম্বর কক্ষপথ থেকে প্রথম কক্ষপথ আসছিল, তখনও তুমি যে পরিমাণ শক্তি পাইছো, এবার 1 নম্বর থেকে 3 নম্বরে গেছে তখনও দেখো ঠিক সেম পরিমাণ শক্তি কি তুমি পাইছো, তাহলে ই3 পাইলা। এখন তুমি আবার কি জানো, এখন এরকম জানো না যে আমরা জানি কত, ডেল ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, এই সূত্র ইউজ করবো কারণ আমার কম্পাঙ্ক বের করতে হবে, বা নিউ ইজ ইকুয়াল টু কত, ডেল ই বাই এইচ, ঠিক আছে। এখন ডেল ই এর মান তো তুমি ভালো করে জানো, ডেল ই এর মান কত, 1.9378 গুণন 10⁻18, ঠিক আছে। আর এইচ আছে 6.626 গুণন 10⁻34। এই দুটো যদি তুমি একসাথে ক্যালকুলেট করো, তাহলে তুমি পেয়ে যাবা হচ্ছে 2.9254 গুণন 10⁻15 হার্টজ, ঠিক আছে। এটা হচ্ছে কম্পাঙ্ক, তাহলে এটা হচ্ছে তোমার উত্তর, ঠিক আছে। এই শক্তি বের করা তোমার একটা উত্তর, আর হচ্ছে যে এই হার্টজ কম্পাঙ্ক বের করা আরেকটা উত্তর, একদম সেম জিনিস। ওকে, আমরা নেক্সট প্যাট দেখি, সমস্যা 2.35। এটাও বোর্ডে আসে, এর আগেরটা বোর্ডে আসে, এগুলো সবগুলো বোর্ডে আসে। হ্যাঁ, কী হয়েছে, সেম ম্যাথ, জাস্ট একটু আলাদা, যে উদ্দীপকে হাইড্রোজেন পরমাণু তৃতীয় শক্তিস্তর থেকে প্রথম শক্তিস্তরে ধাপান্তরের ফলে নির্গত আলোক রশ্মি দৃশ্যমান হবে কিনা তা গাণিতিকভাবে কি বিশ্লেষণ করো। কি বলছে, যে নির্গত আলোক রশ্মি দৃশ্যমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তো ম্যাথ কিন্তু তোমার সেম, ঠিক আছে, যে ওই সেম জিনিসই এর আগের ম্যাথই, ঠিক আছে, এর আগের ম্যাথ প্রথম ম্যাথটার মতো আর কি, যে তোমাকে কি করতে হবে, যে নির্গত আলোক রশ্মি দৃশ্যমান হবে কিনা, ঠিক আছে, যে নির্গত আলোক রশ্মি দৃশ্যমান হবে কিনা। তো দৃশ্যমান হবে কিনা সেটা তুমি কীভাবে বুঝবে, যে ল্যামডার মান থেকে, ঠিক আছে। ল্যামডার যদি তোমার তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 720 ন্যানোমিটারের মধ্যে হয়, ঠিক আছে, ন্যানোমিটার হয়, তাহলে কী হবে, দৃশ্যমান হবে, এবং কোন কালারের হবে তুমি তাও কি করতে পারবা, ব্যাখ্যা করতে পারবা। যদি এই রেঞ্জের বাইরে অন্য কোনো ন্যানোমিটার, অন্য কোনো তরঙ্গ দৈর্ঘ্য হয়, তাহলে কি ওটা তুমি দেখতে পারবা না। তাহলে তোমার কি কাজ, যে আবার সেম জিনিস, যে কী বের করা, যে ই3 বের করা, ঠিক আছে, ই1 বের করা,
ঠিক আছে। তারপর কি শেষে আছে যে এই দুটো বিয়োগ করে ডেল ই বের করা। ডেল ই কীভাবে বের করে, যে E3 মাইনাস কত E1 বের করা। এখন আবার আমরা জানি দিয়ে তুমি কী বের করবা, আমরা জানি দিয়ে বের করবা যে ডেল ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এটা। তাহলে এখান থেকে তুমি ল্যামডা ইজ ইকুয়াল টু কী বের করে নিবা, ল্যামডা ইজ ইকুয়াল টু যে ল্যামডা বের করো, ডেল ই তো তুমি উপর থেকে পাচ্ছ, আর এইচ এর মান তুমি সি এর মান তুমি জানোই। হ্যাঁ, এখান থেকে যদি আমি লিখে দিই, এখান থেকে যদি তুমি ডেল ই পাও, একবারে লিখে দিচ্ছি, ডেল ই হচ্ছে পাবা তুমি হচ্ছে এই যে 1.9378 গুণন 10 ইনভার্স 18 জুল। ঠিক আছে, এটা পাবা। E3 তো ক্যালকুলেট করা দেখছো, E1 তো ক্যালকুলেট করা দেখছো, এইভাবে ক্যালকুলেট করবা, ওইটাই পাবা। 1.93 আগেও পাইছি, এবারও পাইছো। তাহলে এবার কি ল্যামডা পাবো, ল্যামডা তাহলে কী হবে তোমার, ল্যামডা হবে যে এইচ ইন্টু সি ইন্টু কত ডেলি। ঠিক আছে, এইচ ইন্টু সি ইন্টু কত ডেলি। ভালো কথা, খুব ভালো কথা। তাহলে এইচ এর মান তো তুমি জানো যে 6.626 গুণন 10 ইনভার্স কত 34 গুণন আলোর তো জানো 3 গুণন 10 টু দি পাওয়ার কত 8, আর ডেলি তো পাইলা 1.9378 গুণন 10 ইনভার্স 18। তো এগুলো সবগুলো তুমি বসালে এখান থেকে তুমি তরঙ্গ দৈর্ঘ্য পাবা মিটারে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য পাবা কিসে, মিটারে, যে 100। আচ্ছা, ক্যালকুলেট করে তুমি বসাও। ঠিক আছে, আচ্ছা এগুলো আছে, আমি ক্যালকুলেটারে চাপি, দেখো কি আসে। ব্র্যাকেট 6.626 গুণন 10 ইনভার্স 34 গুণন 3 গুণন 10 টু দ্য পাওয়ার 3 10 ইনভার্স, আচ্ছা কী লিখলাম রে, 6.626 গুণন 10 ইনভার্স, হ্যাঁ খেলা, ওকে। তাহলে কত 10 ইনভার্স 34 গুণন কত 3 গুণন 10 টু দি পাওয়ার, কি করি রে, 3 গুণন 10 টু দি পাওয়ার 8 গুণন, আচ্ছা ব্র্যাকেট ক্লোজ, ডিভাইডেড বাই আবার ব্র্যাকেট কত 1.9378 গুণন 10 ইনভার্স 18। তাহলে কত দেখো, এটা আসছে 1.0258 গুণন 10 ইনভার্স কত 7, এটা তুমি মিটারে পাইছো। এখন এটা থেকে, এখান থেকে তোমার ন্যানোমিটারে তুমি কীভাবে পাবা, ঠিক আছে, এখান থেকে তুমি ন্যানোমিটারে কীভাবে পাবা। তো এটা বিভিন্নভাবে পাইতে পারো, তোমাকে দুইভাবেই শিখাই দিই। হ্যাঁ, দুইভাবে শিখাই দিই, তাহলে তোমার সুবিধা হবে। তুমি কি জানো যে 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু কত 10 ইনভার্স 9 মিটার। আবার এটাও কিন্তু সত্যি যে এটা যদি উল্টায় দাও যে 1 মিটার সমান কত 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে এখানে কত মিটার আগে থেকেই আছে, তাহলে এটার সাথে কি গুণ করতে হবে, তোমাকে 10 টু দি পাওয়ার 9 গুণ করতে হবে। তাহলে এটার সাথে 10 টু দি পাওয়ার 9 গুণন করলেই কি তোমার কি হয়ে যাবে, এটার সাথে 10 টু দি পাওয়ার 9। তাহলে এটা যেহেতু মিটারে আছে, তুমি কিসে কনভার্ট করছো, ন্যানোমিটার। তাহলে মিটার যেহেতু আসেই, তাহলে এই মিটারের জায়গায় কি 10 টু দি পাওয়ার 9 তুমি গুণ করে দেবা। তাহলে এটার সাথে যদি তুমি 10 টু দি পাওয়ার 9 গুণন করে দাও, এই যে মনে করো তোমার অ্যান্সারের সাথে আছে যে আমি 10 টু দি পাওয়ার কত গুণন করে দিলাম, 9 গুণ করে দিলাম। তাহলে কত আসে 102.58 ন্যানোমিটার। তাহলে মিটারের সাথে তোমাকে কত গুণন করতে হবে, 10 টু দি পাওয়ার 9 গুণ করলে কিছু হয়ে যাবে, ন্যানোমিটারে হয়ে যাবে। এটা হচ্ছে একটা সোজা ওয়ে, একদম সোজা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে এটা করার আরেকটা ওয়ে হচ্ছে, এটা তোমার কী অবস্থায় আছে বলো তো, এটা তোমার মিটার অবস্থায় আছে, তাই না? তো এখন তুমি যদি এটাকে দশমিকটাকে 2 ঘর সরাও, তাহলে কত হয়, 2 ঘর সরাও, তাহলে কত হয় 10 ইনভার্স 7 ছিল, তাহলে এটা হবে 10 ইনভার্স 8, 10 ইনভার্স 9। হ্যাঁ, এর সাথে আরও 2 ঘর মাইনাস বাড়বে। হ্যাঁ, আরও আচ্ছা 2 ঘর কমবে আর কি, সোজা কথা। তাহলে কমলে আরও 2 ঘর কমলে কত হয় যে 102.58। আমি দশমিক কয় ঘর সরাইছি, 1 ঘর 2 ঘর সরাইছি, তাহলে 102.58 গুণন 10 ইনভার্স 9 মিটার। এই যে 10 ইনভার্স 9 মিটার, 10 ইনভার্স 9 মিটার সমান কি লেখা যায়, 1 ন্যানোমিটার লেখা যায়। তো তখন তোমার কি হলো যে 10 ইনভার্স 9 মিটার যদি লেখা যায়, তাহলে সেটার সাথে এটা গুণ করলে হয় যে 102.58, আর এই 10 ইনভার্স 9 মিটারের জায়গায় লিখতে পারবো ন্যানোমিটার, 1 ন্যানোমিটার। তাহলে এই দিক দিয়ে তুমি ন্যানোমিটারে আসতে পারো, এই দিক দিয়ে তুমি ন্যানোমিটারে আসতে পারো, তো তোমার যেভাবে খুশি। ঠিক আছে, তাহলে আমি মনে করবো যেহেতু তুমি নতুন এখন, তাহলে তুমি ইউজ করবা কোনটা, প্রথমটা ইউজ করবা, যে
মিটার পাইলে ওইটার সাথে কত গুণ করবা, 10⁹ গুণ করবা। মিটার পাইলে ওইটার সাথে 10⁹ গুণন করলে কী হয়ে যাবে, ন্যানোমিটার হয়ে যাবে। আচ্ছা, এই যে ন্যানোমিটারে যে তুমি রেঞ্জটা পাইলা, এটা কিসের মধ্যে রেঞ্জের মধ্যে পড়ে বলো তো? এটা ইউভি রেঞ্জের মধ্যে পড়ে, ঠিক আছে? এটা কি কোন রেঞ্জের মধ্যে পড়ে? এটা হচ্ছে ইউভি রেঞ্জের মধ্যে পড়ে, ইউভি রেঞ্জ। আচ্ছা, এটা কি দৃশ্যমান রেঞ্জের মধ্যে পড়ে, যে 380 থেকে 720 ন্যানোমিটারের মধ্যে পড়ে? না, পড়ে না। তার মানে এই আলোটা তুমি দেখতে পারবে না, এই আলোটা কী হবে না, দৃশ্যমান হবে না। ঠিক আছে কি কথা? কারণ এটার তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে এত। যদি 380 থেকে 720 হলো, তাহলে তুমি বলতে পারতো যে এটা দৃশ্যমান হবে, এবং এটার কালার কী হবে সেটা তুমি বলতে পারতা। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এখান থেকে মোটামুটি ম্যাথগুলো শেষ। আমরা নেক্সট টপিক আলোচনা করব।